জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে ২ পদের জায়গায় ১ পদ খেতে হচ্ছে। সন্তানের পড়াশোনার কোচিং কমিয়ে দিয়েছেন। আগে রিকশায় যেতেন, এখন বাসে যাচ্ছেন। জনসংখ্যার ১/৩ মানুষ সবচেয়ে বেশি নিষ্পেষিত হচ্ছেন। এই দুর্মূল্যের বাজারে গরিব মানুষ বা নিম্ন আয়ের মানুষ বাঁচবেন কিভাবে? একজন মানুষের যদি মাসে ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা আয় থাকে, তাহলে উনি চলবেন কিভাবে? কারণ তাকে বাসা ভাড়া খরচ দিতে হয়, খাবার কিনতে হয়, তাকে সন্তানের পড়াশোনার খরচ চালাতে হয়, যাতায়াত আছে। তাহলে কিন্তু তার গত ২ বছরে তার আয় সেভাবে বাড়েনি। তাহলে উনি কিভাবে সংসার চালাচ্ছেন? আমরা বাজারে গেলে উনি নিষ্পেষিত হন, উনি বাজার থেকে অনেক পণ্য কিনতে পারেন না। তাহলে গত ২ বছরে বাজারের কি অবস্থা হলো? এখন মোটা চালের দাম ৫০ টাকার নিচে পাওয়া যায় না। তরিতরকারি, আলু, পটল এগুলো গত ২ বছরে দ্বিগুণের বেশি হয়ে গেছে। তাহলে উনি কিন্তু তার আয় তো বাড়েনি। তাহলে তিনি কিভাবে বাঁচছেন, চলছেন অথবা জীবন ধারণ করছেন? উনি কোথাও খাবার কমাচ্ছেন, পুষ্টিহীনতায় ভুগছেন। তাহলে এটা আমরা একটু কেতাবি ভাষায় বলি। গত ১৪ মাস ধরেই মূল্যস্ফীতি ৯.৫% মতো আছে, কিন্তু সেভাবে মজুরি বাড়েনি। মজুরি ৭ থেকে ৭.৫%-এর মধ্যে আছে, বেড়েছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে তার খাবারের কম কিনতে হচ্ছে, ২ পদের জায়গায় ১ পদ খেতে হচ্ছে। তারপর সন্তানের পড়াশোনার টিউশন কোচিং কমিয়ে দিয়েছেন। তারপর যাতায়াতে হয়তো আগে রিকশায় যেতেন, এখন বাসে যাচ্ছেন। তাহলে এভাবেই তাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে প্রতি পদে পদে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গত ১৪ মাস ধরে মূল্যস্ফীতি ৯.৫%-এর মতো আছে, কিন্তু মজুরি বেড়েছে সেই হারে ৭.৫%-এর মতো। তাহলে এই ২%-এর গ্যাপটা আসলে এভাবেই মানুষ কম্প্রোমাইজ করছে। মানুষ প্রতি পদে পদে ভোগান্তি বাড়ছে, মধ্যবিত্তের কষ্ট বাড়ছে। এবার দেখা যাক যে মজুরি কীভাবে বাড়ে। বাংলাদেশে ১৪৫টা খাতের মজুরি ভিত্তিক শ্রম আছে। সেখানে দেখা যাচ্ছে সরকার মাত্র ৪৪টি খাতের মজুরি নির্ধারণ করে। বাকি প্রায় ১০০টির বেশি খাতের মজুরি অনির্ধারিত থাকে। সেটা মালিক পক্ষ এবং শ্রমিকের সমঝোতার মধ্যেই সেই মজুরিটা নির্ধারণ করা হয়, এবং এটা যত কম টাকা দিয়ে, আমাদের অভিজ্ঞতা বলছে, যত কম টাকা দিয়ে রাখা যায় শ্রমিক, ততই মালিক সেই চেষ্টাই করেন। ফলে আমাদের শ্রমিকদের মজুরি বাড়ছে না। বাংলাদেশের প্রায় ৬ কোটি মানুষ এই শ্রমনির্ভর কাজে নিয়োজিত আছেন। এই ৬ কোটি মানুষের কষ্টই কিন্তু মূল্যস্ফীতির প্রভাবটা এই ৬ কোটি মানুষের উপরই বেশি পড়ছে। ফলে আমাদের প্রায় জনসংখ্যার ১/৩ মানুষ কিন্তু এই মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি নিষ্পেষিত হচ্ছেন। তাহলে সরকার কি করছে? সরকার মাঝে মধ্যে উদ্যোগ নিচ্ছে, যখন ভোজ্য তেলের দাম বাড়ছে তখন তার শুল্ক কর কমিয়ে দিচ্ছে, কিন্তু সেটা স্থায়ী ভিত্তিতে না, ২ মাস, ৩ মাস, ৪ মাসের জন্য। আবার সরকার কিছু উদ্যোগ নিচ্ছে, কখনো লোক দেখানো, বাজারে গিয়ে বাজার তদারকি করছে, কিন্তু সেটাও খুব বেশি কার্যকর হচ্ছে না। ফলে কি হচ্ছে, যেই সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। আমরা প্রত্যাশা করি আগামী বাজেটে সরকার এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটা বিবৃতি দিবে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায়, যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি। আর অন্যদিকে কর কাঠামোর মধ্যে এমন কিছু পণ্য আছে যেগুলোতে কর কমিয়ে সরকার কিছুটা হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। বাজারের কর কমালে বাজারে ওই জিনিসপত্রের দামের উপর কিছুটা প্রভাব ফেলে, দাম কিছুটা কমে। আমরা মনে করি বর্তমানে অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কারণ এই মূল্যস্ফীতির সঙ্গেই কোটি কোটি মানুষ জড়িত আছে, তারা ভোগান্তিতে পড়ছে এই উচ্চ মূল্যস্ফীতির সময়ে। এখন দেখার বিষয় সরকার আগামী বাজেটে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি করে।